जी सर। Yes, sir. আচ্ছা, প্রথমে তোমাদের কাছে আমি সরি ফর ডিলেড ক্লাস। আসলে আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, আমার ওয়ার্ডের রাউন্ড টাউন ছিল, অনেক ঝামেলা টামেলা ছিল, যার জন্য আমি ক্লাসটা মিস করতে চাই না। দ্যাটস ওয়াই আমি ডক্টর জাহিদকে রিকোয়েস্ট করছিলাম যে কাজটা যেন একটু দেরি করে দেয়, তোমাদের হয়তো একটু কষ্ট হয়ে গেল। তারপর ক্লাসটা আমার মনে হয় তোমরা আসাতে আমি খুশি। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অ্যাজমা। তোমাদের সাথে কি ডেভিডসন আছে? সাথে সবার সাথে ডেভিডসন আছে? জি হ্যালো, স্যার। ডেভিডসনটা তোমরা জি খোলো। স্যার। ডেভিডসন আমি যেহেতু কোনো পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করতেছি না, ডেভিডসনে তোমরা যে জিনিসটা সেই জিনিসগুলো তোমাদের কিছু জিনিস আসে ক্লিয়ারিফাই করার জন্যই। ঠিক আছে, অ্যাজমার একজন একটু ডিফাইন করো তো, একজন কি একজন অ্যাজমাকে ডিফাইন করো। তোমরা নিশ্চয়ই এর মধ্যে অ্যাজমা সম্বন্ধে তোমাদের পড়া হয়েছে, প্লাস কিছু ক্লাস হয়েছে, তোমাদের যদি সামনে পরীক্ষা তোমাদের কিছু ধারণা হয়ে গেছে। এনিবডি ক্যান ডিফাইন অ্যাজমা? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে ক্রনিক airway inflammatory disease. Inflammatory airway disease is a chronic disease that is associated with airway hyperresponsiveness. প্রত্যেকটা কথার মানে মিনিং বুঝতে তোমাদের জিনিসগুলো মানে ইটিওলজি বা প্যাথোফিজিওলজির বোঝা হয়ে যাবে। তাহলে হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি এয়ারওয়ে ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ এয়ারওয়ে হাইপাররেসপন্সিভনেস। হ্যাঁ, characterized by episodic or persistent respiratory difficulty, chest tightness, wheeze, cough, breathlessness, chest tightness, wheeze and cough. তাহলে এই যে কয়েকটা কথা, আমি এই কথাগুলো ইলাবোরেট করলে তোমার মোটামুটি অ্যাজমা সম্বন্ধে কিছু ধারণা হয়ে যাবে। এট ফার্স্ট আমার কথা বোঝা যাচ্ছে তো না? হ্যালো, কথা Yes, বোঝা sir. যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। প্রথম যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে তোমার হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি এয়ারওয়ে ডিজিজ। আই মিন it is a small airway disease. It is a small airway disease, not a large airway disease. We know what is a small airway disease. A small airway means the airway that is distal to terminal bronchiole. হ্যাঁ, একদম ব্রঙ্কিউল, একদম শেষ মাথা যেটা টার্মিনাল ব্রঙ্কিউলের পরে যে আমাদের এসিনাস যেটা থাকে, দ্যাট ইজ দ্য টার্মিনাল ব্রঙ্কিউল, যেটাকে 2 মিলিমিটার ছোট যেটা এয়ারওয়ে থাকে সেটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল। তার পরবর্তী যে এয়ারওয়ে, যে দ্য পার্ট অফ দি লাং, দ্যাট ইজ স্মল এয়ারওয়ে। আর হচ্ছে মানে আপার এয়ারওয়ে, আমরা লোয়ার এয়ারওয়ে বলতে পারি, আর আপার এয়ারওয়ে আমরা জানি যে কি আছে সেখানে তোমার নোজ, ট্রাকিয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার হচ্ছে আপার এয়ারওয়ে, এয়ার ফেরিংস, দিস আর আপার এয়ারওয়ে। লোয়ার এয়ারওয়ে মধ্যে আমরা হচ্ছে ডিস্টাল পার্টটা, দ্য মোস্ট ডিস্টাল পার্ট, দ্য স্মলেস্ট পার্ট অফ দ্য এয়ারওয়ে। হ্যাঁ, দ্যাট ইজ হচ্ছে স্মল, দ্যাট ইজ 2 মিলিমিটার ডায়ামিটার, যে ছোট যে এয়ারওয়েটা সেটা হচ্ছে স্মল এয়ারওয়ে, and there is inflammation in this airway. It is a small airway disease. Another small airway disease is COPD, chronic obstructive pulmonary disease, and bronchial asthma. Both are small airway disease. And there is inflammation of the small airway disease, and it is associated with the inflammation of the small airway and associated with the airway hyperreactivity. What is by AHR? AHR, but what is airway hyperreactivity? My airway hyperreactivity, it is a reaction of the airway smooth muscle to allergens. Allergen বা কোনো ট্রিগার, কোন ট্রিগারের কারণে যখন যেখানে ইনফ্লামেশন হয় আমাদের মানে ইন দি এয়ার বা আমাদের ইন দি এনভায়রনমেন্ট there is numerous pollution, numerous allergens in the environment. You know, different types of pollutions, pollutants, and allergens are present in the air. All entered into the airway with inspiration. So when when an allergen enter into the airway, it react with the bronchial epithelium. Ultimately, there is production of some sort of cytokines due to inflammation, and due to the cytokines there is reaction of the smooth muscle.
There is reaction of the smooth muscle to bronchoconstriction. So এখন হোয়াট ইজ এয়ারো হাইপার রিঅ্যাক্টিভ? একটা মানুষ যার অ্যাজমা আছে, একটা মানুষ যার অ্যাজমা নাই। A man who have asthma and another normal person. হ্যাঁ, normal person both are exposed. The asthma patient and the normal person both are exposed to same allergen. Both are exposed to same allergen, but in case of normal person, there is no reaction to this allergen. No significant reaction to this allergen. But in case of asthma patient, there is significant reaction to this allergen, and there is production of local inflammation, local cytokines, inflammatory mediators, which ultimately trigger the smooth muscle for constriction, ultimately bronchoconstriction, and there is also bronchoconstriction যেটা কি হচ্ছে, এখানে হচ্ছে কি অবস্ট্রাকশন হবে, আলটিমেটলি পেশেন্টের শ্বাসকষ্ট, হুইজিং, এই জিনিসগুলো হচ্ছে। তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা আমরা বলতে পারি যে একটা এখন বলা হইতে পারে যে কেন কেন এই জিনিসগুলো হইতে পারে, কোন কোন কারণে এই যে মানে আমাদের এয়ারওয়ে স্মুথ মাসেল গুলা কেন কনস্ট্রিকশন হয় বা কন্ট্রাকশন হয়, লোকাল ইনফ্লামেশন হয়, কেন এগুলো হয়? অনেকগুলো ক্ষেত্রে কারণ জানা যায় না। অনেকগুলো আছে বলা হয় যে জেনেটিক কারণ থাকে কিছু, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে কিছু। জেনেটিক ফ্যাক্টর গুলো জেনেটিক, সেগুলো শুনতে ডিটেলস এখানে আমরাও খুব একটা ভালো জানি না। জেনেটিক কিছু কারণ থাকে, বলা হয় যে ফ্যামিলিতে কারোর অ্যাজমা থাকতে দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে অ্যাজমা রান ইন দি ফ্যামিলি, তাতে ধারণা করা হয় যে কিছু জেনেটিক ফ্যাক্টর অলসো রেসপন্সিবল ফর pathogenesis of asthma. But there are important environmental factors, particularly the pollutions. And at the important তোমরা খেয়াল রাখো, one important term is atopy. What is atopy? Atopy is a tendency, it is a tendency of production of increasing amount of immunoglobulin, increasing amount of IgE, immunoglobulin E, in response to normally countered allergens in the environment. তার মানে হচ্ছে নরমালি আমাদের চারিদিকে যত ধরনের অ্যালার্জেন যেগুলো আছে, এটা হতে পারে তোমার খাদ্যের সাথে হতে পারে, একটা ড্রাগ অ্যালার্জি হতে পারে, ফুড অ্যালার্জি হতে পারে, তারপর হচ্ছে এয়ার পলিউশন থেকে অ্যালার্জি হতে পারে, হোয়াট এভার এয়ার যে সমস্ত অ্যালার্জেন গুলো ভেসে থাকে। হ্যাঁ, when these allergens enters into the body, in an atopy individual, he have a tendency, genetic tendency to produce increasing amount of immunoglobulin E. But a normal non-atopic individual have no such tendency to produce increasing amount of immunoglobulin E in response to commonly encountered allergens in the environment. That's why, so atopic individuals have the increasing tendency to develop allergic reaction, and there are numerous allergic reaction in the body. যেমন একটা যেমন হাঁচি হতে পারে, স্নিজিং, কাফিং, রেড আই, হ্যাঁ, তারপরে হচ্ছে ইচিং অফ দি নোজ, হ্যাঁ, তারপর হচ্ছে আর্টিকেরা, স্কিন অ্যালার্জি, হ্যাঁ, এনজিওডিমা, তারপর হচ্ছে এক্সিমা ইন দি স্কিন, এজমা, হ্যাঁ, all are the allergic reaction and all are due to atopic, all are maybe due to atopy. So যে সমস্ত পেশেন্ট যাদের অ্যাটোপি আছে তাদের কিন্তু অ্যাজমা হতে পারে, এটা একটা জিনিস। আর একটা অ্যাজমা হয় যে কিছু ড্রাগসের কারণে অ্যাজমা হয়, যেমন যেমন বলা হয় যে বিটা ব্লকার, হ্যাঁ, আমরা যে প্রোপ্রানল, বিসোপ্রোলল, যে আমরা অনেক বিটা ব্লকার ইউজ করি, এগুলো আমরা অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে ইউজ করি, হ্যাঁ, কার্ডিয়াক ড্রাগস আছে, এগুলো যাদের নাকি আছে, অনেকে যাদের এই সমস্ত রোগের কারণে, এই সমস্ত ওষুধের কারণে তাদের অনেক সময় মানে হইতে পারে, পেশেন্টের অ্যাজমা হইতে পারে। বিশেষ করে যাদের অ্যাজমা থাকে তাদেরকে যদি বিটা ব্লকার দিলে ইট মে অ্যাগ্রাভেট দ্য অ্যাজমা। হ্যাঁ, এটা ডাইরেক্টলি অ্যাজমা নাও করতে পারে, বাট ইট মে অ্যাগ্রাভেট দ্য অ্যাজমা। এর জন্য সাধারণত যাদের বিটা অ্যাজমা আছে এদেরকে আমরা বিটা ব্লকার দিতে একটু সাবধানে দিই, দিলে একদম হাইলি কার্ডিওসিলেক্টিভ বিটা ব্লকার দিই, তারপরও খুবই সাবধানে দিতে হয়। অনেক সময় অ্যাসপিরিন ইন্ডোজ অ্যাজমা আছে, অ্যাসপিরিন ইন্ডো অ্যাজমা সম্বন্ধে তোমার একটা ধারণা থাকতে, অ্যাসপিরিন আমাদের কমন ড্রাগ, হ্যাঁ, একটা পেইন কিলার, একটা হচ্ছে অ্যানালজেসিক ড্রাগ অ্যাসপিরিন, হ্যাঁ। তো এটা কারো কারো ক্ষেত্রে অ্যাজমা করে, সবার করে না, কারো ক্ষেত্রে করে। সেটা করার কারণ হচ্ছে যে অ্যাসপিরিন সাধারণত কয়েক ধরনের এনজাইমকে সে ইনহিবিশন করে। আমাদের যে বডিতে যে অ্যারকেটোনিক অ্যাসিড যে মেটাবলিজম আছে, সেখানে দুইটা পাথ আছে, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে, আর একটা হচ্ছে লাইপোঅক্সিজেনাস পাথওয়ে। যখন আমরা এনএসএআইডি অথবা অ্যাসপিরিন এই জাতীয় ওষুধ দেওয়া হয়, তখন সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েটাকে শান্ট করে সে লাইপোঅক্সিজেনাস পাথওয়ে নিয়ে আসে। যার জন্য হয় কি লিউকোট্রান্স প্রোডাকশন বেশি হয়। আমার লিউকোট্রান্স ইজ অ্যান প্রো ইনফ্লামেটরি মেডিয়েটর।
দ্যাটস ওয়াই ইট মে কজ অ্যাজমা ইন সাসেপ্টেবল পেশেন্ট। সবার হয় না, যাদের সাসেপ্টেবিলিটি আছে তাদের হয়। কারণ অ্যাজমা মানে এই যে এনএসএআইডি অথবা আমরা যে ব্যবহার করি অ্যাসপিরিন, দেশের দুনিয়াতে কোটি কোটি লোক ব্যবহার করে, সবার তো অ্যাজমা হয় না। সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল তাদেরই অ্যাজমাটা হয়। অনেক সময় আবার এক্সারসাইজ ইন্ডাস্ট অ্যাজমা আছে। এক্সারসাইজ ইন্ডাস্ট অ্যাজমাটা কি? দেখা যায় যে কিছু কিছু মানুষ আছে যাদের এক্সারসাইজ শুরু করবে অ্যাজমাটা হয়। এমনি কোনো নরমালি কোনো সমস্যা হয় না, যখন এক্সারসাইজ করা হয় তখন অ্যাজমা হয়। দেখা গেছে যে their asthma is triggered by asthma actually when asthma is triggered by exercise, when there is exercise there increase there is hyperventilation, and due to hyperventilation there is drying of the airway epithelium, যেহেতু প্রচুর পরিমাণে পেশেন্ট শ্বাস নিচ্ছে ফালাচ্ছে, অনেক সময় এয়ারওয়েটা ড্রাই হয়ে যেতে পারে। ড্রাই হয়ে গেলে ডিউ টু ড্রাইনেস বা লস অফ এয়ার, লস অফ ওয়াটার ফ্রম দি airway epithelium, it become dry and it may trigger a asthma attack, asthma ট্রিগার করতে পারে। তো ঠিক আছে, তো এগুলো হচ্ছে মোটামুটি অ্যাজমার কমন ট্রিগার হিসাবে ধরা হয়। তবে অ্যাজমা তাহলে মেইন জিনিস হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি স্মল এয়ারওয়ে ডিজিজ, হ্যাঁ, which is characterized by airway hyperreactivity, and it is preceded by airway hyperreactivity and characterized by cough, dyspnea or breathlessness, wheezing, chest tightness। এটা হচ্ছে অ্যাজমার মানে ডেফিনিশন। আচ্ছা, এখানে তোমাদের এই জিনিসগুলোর সম্বন্ধে একটু আলোচনা করলাম। তাহলে এখানে ওই যে প্যাথোফিজিওলজিতে তোমার এয়ারো হাইপাররেক্টিভিটি সম্বন্ধে একটা ধারণা দিলাম। তারপরে অ্যালার্জিক মেকানিজম গুলা, অ্যালার্জেন কিভাবে তোমার অ্যাজমা করে সেটা একটা ধারণা দিলাম। অ্যালার্জেনটা কিভাবে একটু বলে দেই। সাধারণত যে কোনো অ্যালার্জেন, পার্টিকুলার টাইপ 1 অ্যালার্জিক রিঅ্যাকশন যেটা, that is when the allergen antigen when bind with the with the mast cell, mast cell or eosinophil cell, the mast cell is coated with immunoglobulin E. When the allergen or antigen bind with the immunoglobulin G on the mast cell become degranulate, and that degranulation দেখো বন্ধ হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, এটা বন্ধ হয়েছিল। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, মাঝখানে ভিডিওটা অফ ছিল মনে হচ্ছে সম্ভবত। আচ্ছা আচ্ছা, when an allergen by specific when an allergen bind with the immunoglobulin E on the mast cell become degranulate and secrete a number of cytokines. Some cytokines at the early reaction and there is late reaction. In the early reaction, there is a production of histamine, and histamine is an potent mediator for bronchoconstriction. That's why when there is allergic reaction particularly when an allergen enter into the airway, enter into the lung with the airway, then this allergen bind with the mast cell immunoglobulin E, and mast cell degranulation causes release of histamine, and this histamine causes bronchoconstriction, and there is a production of ডিজনিয়া, পেশেন্ট তখন ডিজনিয়া হয়, শ্বাসকষ্ট হয়। এটা হচ্ছে সাধারণত অ্যালার্জি রিলেটেড যে কথাটা বললাম সেটা তোমাদেরকে। আচ্ছা, তারপরে তোমার এখানে আসো যে একটা বললাম যে তোমার অ্যালার্জি অ্যাসোসিয়েটেড অ্যাজমা, একটা বললাম যে এক্সারসাইজ অ্যাসোসিয়েটেড অ্যাজমা। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় এক্সারসাইজ অ্যাসোসিয়েটেড অ্যাজমা হয় ডিউ টু লস অফ ওয়াটার ফ্রম দি ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম, সেটার জন্য সাধারণত হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে কিছু ড্রাগ ইনডিউসড অ্যাজমা, তার মধ্যে বললাম এনএসএড আছে, বিটা ব্লকার আছে, অ্যাসপিরিন আছে। হ্যাঁ, আচ্ছা, এগুলা আছে। তারপরে তোমার এখন আমরা অ্যাজমাটা আমরা ক্লিনিক্যাল ফিচার, আমরা অ্যাজমা কিভাবে ক্লাসিফাই করি বা ক্লিনিক্যাল ফিচার থেকে হাউ দ্য পেশেন্ট প্রেজেন্ট টু ইউ উইথ হোয়াট ইজ দ্য প্রেজেন্টেশন অফ দ্য পেশেন্ট। ইউজুয়ালি পেশেন্ট প্রেজেন্ট উইথ cough, dyspnea or breathlessness and wheeze. Wheeze মানে কি? হুইজটা আমি তোমাদের সামনে বারবার উচ্চারণ করতেছি। What is wheeze? Wheeze হচ্ছে কি, it is a musical sound which is audible. এখানে দুইটা জিনিস খেয়াল রাখবা, দুইটা টার্ম আছে, একটা হচ্ছে রঙ্কাই আর একটা হচ্ছে হুইজ।
Wheeze is a musical sound and ronchi also a musical sound, but ronchi which is audible with stethoscope, but wheeze it is a musical sound but it is audible without stethoscope. হ্যাঁ, আমরা নরমালি শুনতে পারি যখন পেশেন্টের সিভিয়ার ব্রঙ্কোকনস্ট্রিকশন হবে, there is a musical sound that is known as a wheeze. But sometimes this patient have musical sound which only audible by stethoscope. Whatever it is, this patient usually present with chest tightness. Patient বলতে পারে আমার বুকে একটা প্রচন্ড একটা ব্যথা হয়, ব্যথা কিরকম বলতে আমার মানে বুকটা কেউ চাপ দিয়ে ধরে রাখতেছে। There is a sensation of chest tightness অথবা chest pain, central chest discomfort associated with dyspnea অথবা শ্বাসকষ্ট, cough and wheeze, and patient is present with wheeze. হুইজটা usually মানে expiratory. সাধারণত পেশেন্ট যখন শ্বাস নেয় তখন সাধারণত সাউন্ডটা হয় না, যখন সে শ্বাসটা ফালায় তখন সেই সাউন্ডটা বোঝা যায়। সো ইউজুয়ালি expiratory, but in severe asthma, যখন খুব সিভিয়ার asthma হয় তখন it may be both inspiratory and expiratory, but when it is fatal asthma there is no sound. বিকজ তোমরা খেয়াল করতে হবে জিনিসটা, একটা পেশেন্টের যদি অ্যাজমা থাকে যখন তার একুট অ্যাটাক হয় তখন তার হুইজ থাকে, but when it is become severe, but when acute exacerbation of asthma, when it becomes severe, it may be both inspiratory and expiratory wheeze. But when it is মানে critical, severe, most severe, critical হয় তখন বা very severe বা life threatening asthma, it may be মানে soundless because there is poor airflow in the airway. That's why no sound is produced. কারণ তুমি খেয়াল রাখতে হবে সাউন্ডটা কখন প্রডিউস হয়, যখন there is minimum airflow থাকতে হবে, airflow না থাকলে তো অ্যাকচুয়ালি সাউন্ড হবে না। That's why which depends on the severity of the patient. এটা একটা জিনিস। আচ্ছা, এখন তোমার this which may be due to exposure of allergens. পেশেন্ট বলতে পারে যে আমার একটা হঠাৎ করে একটা মানে বলবে যে this patient have exposure to of allergic event, কোন একটা অ্যালার্জিক ইভেন্টের কারণে তার এক্সপোজার হলো, এমন কোন একটা ড্রাগ খাইছে বা এমন কোন একটা খাবার খাইছে বা এমন কোথাও গেছে যেখানে এত পলিউশন, এত ধুলাবালি, এত গাছ আছে, ফুলের বাগান আছে, এখানে প্রচুর পরিমাণে পোলেন গ্রেনস আছে, সেখান থেকে তার হঠাৎ একটা অ্যালার্জেন রিঅ্যাকশন শুরু, তারপর থেকে তার শুরু হয়েছে হুইজ, চেস্ট টাইটনেস, কাফিং, ডিসনিয়া, এরকম হতে পারে। অথবা বলতে পারে এমন কোন একটা ড্রাগ খাইছে, অ্যাসপিরিন খাইছে, এনএসএডি খাইছে, বাস তার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, অথবা বিটা ব্লকার খাইছে, অথবা তার এক্সারসাইজের পরবর্তীতে তারে, যাদের এক্সারসাইজ ইন্ডাস্ট্রি অ্যাজমা তাদের সাধারণত এক্সারসাইজের পরেই তোমার এই অ্যাজমা অ্যাটাকটা হয়, আবার পরবর্তীতে একসময় মেডিকেশনে ভালো হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে অ্যাজমাটা কত ধরনের আছে। একটা হচ্ছে ইন্টারমিটেন্ট অ্যাজমা বা এপিসোডিক অ্যাজমা। ইন্টারমিটেন্ট অ্যাজমা অর এপিসোডিক অ্যাজমা সেটাকে আমরা জানি। ইন্টারমিটেন্ট বা এপিসোডিক অ্যাজমাটা হচ্ছে the patient have asthma attacks but in between attacks this patient is asymptomatic. In between attacks the patient is asymptomatic. এটা হচ্ছে এপিসোডিক অ্যাজমা বা ইন্টারমিটেন্ট অ্যাজমা এটাকে বলা হয়। একটা হচ্ছে পারসিস্টেন্ট অ্যাজমা। পারসিস্টেন্ট অ্যাজমা the patient have symptoms all the day, সারাদিন আর সবসময় তার সিম্পটম থাকবে, তবে এখানে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স থাকে। সেটা হচ্ছে যে দিনেও তার কিছু ডায়নাল ভেরিয়েশন থাকে, কিছু সিজনাল ভেরিয়েশন থাকে। হোয়াট ইজ ডায়নাল ভেরিয়েশন? ইউজুয়ালি অ্যাজমা পেশেন্টের অ্যাজমা অ্যাটাক, যাদের নাকি পারসিস্টেন্ট অ্যাজমা, তাদের অ্যাজমা অ্যাটাকটা হয় ইউজুয়ালি মোর ইন দি মর্নিং, আর্লি মর্নিং। তাদের অ্যাজমার সিভিয়ারিটি হয় সাধারণত আর্লি মর্নিং এ বেশি, দিনে অন্য সময় কম থাকে। অর দে হ্যাভ নাইট সিম্পটমস, অর্থাৎ রাত্রেবেলা তার মানে শ্বাসকষ্টটা বেশি হয়, so that the patient have night symptoms and patient have difficulty in respiration at night and difficulty in sleep. দেখা যায় প্রায় সময় অনেক সময় পেশেন্ট রাত্রেবেলা রাত জায়গায় থাকে, ঘুমাইতে পারে না, শ্বাসকষ্টের জন্য ঘুমাইতে পারে না। তাহলে হচ্ছে গিয়ে এদের হচ্ছে গিয়ে ডায়নাল ভেরিয়েশন থেকে, ডায়নাল ভেরিয়েশনটা খেয়াল রাখবে যে এতে আর্লি মর্নিং এ তাদের সিম্পটমটা বেশি হয়, তবে ইভিনিং দিকে তার সিম্পটমটা কম থাকে। ডায়নাল ভেরিয়েশন এটা সকালে বেশি থাকবে, রাতে সন্ধ্যার দিকে সিম্পটমটা কম থাকে, দ্যাট ইজ ডায়নাল ভেরিয়েশন। তারপর হচ্ছে কি সিজনাল ভেরিয়েশন। এই সমস্ত পেশেন্টের কারো আছে যে শীত সিজনটাতে তাদের একটু বেশি সমস্যাটা হয়। শীত সিজনে তোমার ঠান্ডা ঠান্ডা থাকে বেশি, এই সময়টাতে তার শ্বাসকষ্টটা বেশি হয়। তাহলে হচ্ছে দে হ্যাভ ডায়নাল ভেরিয়েশন, সিজনাল ভেরিয়েশন, এবং দ্যাট হচ্ছে কি মোর মার্কড সিম্পটম মোর মার্কড ইন দি আর্লি মর্নিং।
এইগুলা তাদের হচ্ছে কমন সমস্যা হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে একটা কথা বললাম যে তোমার ইন্টারমিডিয়েট অ্যাজমা, আর হচ্ছে পারসিস্টেন্ট অ্যাজমা। আরেকটা কথা হচ্ছে যে সামটাইমস দ্যার ইজ এক্সারবেশন অফ অ্যাজমা। হ্যাঁ, পারসিস্টেন্ট অ্যাজমা, ইন্টারমিডিয়েট অ্যাজমা হয়তো একটা লেভেলে তাদের কন্ট্রোল থাকে, বাট সামটাইমস দ্যার ইজ এক্সারবেশন। হ্যাঁ, হঠাৎ করে তার ডিজিজ সিভিয়ারিটি বেড়ে যেতে পারে, ডিজিজ সিভিয়ারিটি হঠাৎ করে বেড়ে যেতে পারে। তবে এমন শ্বাসকষ্ট বাইরে গেলো যে তার হয়তো আর কিছু করা থাকলো না, তাকে হাসপাতালে ভর্তি হওয়া লাগলো ফর বেটার ম্যানেজমেন্ট। তো এগুলো দিকে খেয়াল রাখতে হয়, তো এই জিনিসগুলো তাদের গুরুত্বপূর্ণ। এখন বলো যে কি কি কন্ডিশনে তার মানে অ্যাজমাটা এগ্রাভেট করতে পারে, সেটা তোমাকে জানতে হবে। জানো তো, বলা হয় যে পার্টিকুলারলি বলা হয় যে পটেনশিয়াল অ্যালার্জেন্স। অ্যালার্জেন গুলা যদি কোনো কারণে তার শরীর নাকের বিশেষ করে রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে, তখন সমস্যা হয়। যেমন পোলেন গ্রেনস, হাউস প্যাট, ককরোচ, তারপরে হাউস ডাস্ট মাইট। বলা হয় যে ঘরে যে ধুলাবালি, ঘরে যে বিছনার চাদর, বালিশ সার, হ্যাঁ, যে সমস্ত মানে মানে যেখানে লিনেন্স, যেখানে তো প্রচুর পরিমাণে এক ধরনের ছোট ছোট আহ, প্রাণী জন্ম হয়, এগুলো বলা হচ্ছে হাউস ডাস্ট মাইট বলা হয়। এগুলো যখন রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে তখন সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। তারপরে পেটস, বিড়াল থাকে, কুকুর থাকে, তাদের থেকে যে ডেন্ডার, যে সমস্ত মানে যে সমস্ত ধুলাবালি এই সমস্ত প্রাণী থেকে আসে, এগুলো নাক দিয়ে ঢুকলে এগুলোর কারণে হইতে পারে। অথবা ককরোচ, ইট ইজ এন ইম্পর্টেন্ট সোর্স অফ একুট এক্সারবেশন। এগুলো ছাড়াও আরো কখন একুট এক্সারবেশন হইতে পারে, যেমন পেশেন্টের অনেক সময় কি হইতে পারে যে পেশেন্টের ইনফেকশন, পার্টিকুলার ভাইরাল ইনফেকশন, আপার রেসপিরেটরি ইনফেকশন, কোন ইনফেকশনের কারণে ইনফ্যাক্ট পেশেন্টের একটা একুট এক্সারবেশন অ্যাজমা হতে পারে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় অনেক মানুষ যেখানে চাকরি করে, যেখানে কাজ করে, যে অকুপেশনাল এমন কিছু ধুলাবালি, এমন কিছু ডাস্ট অথবা ফিউমস তৈরি হয়, যেগুলো তার রেসপিরেটরি ট্র্যাক্টে ঢোকার পরে তার অ্যাজমা অ্যাগ্রাভেট করে যায়। সো অকুপেশনাল কারণে এই সমস্ত পেশেন্টের মানে অ্যাজমা বাড়তে পারে। তাছাড়া আমরা তো ড্রাগস এর কথা বলছি, পার্টিকুলার বিটা ব্লকার তোমাদেরকে বলছি, এনএসএআইডি, অ্যাসপিরিন, এগুলা কিন্তু অ্যাজমা অ্যাজমা অ্যাগ্রাভেট করতে পারে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি মানে আমাদের ব্রঙ্কিয়াল এপিথেলিয়ামে যে রিঅ্যাকশন গুলা হয়, যে প্যাথোজেনিস গুলা তৈরি হয়, ঠিক সেম প্যাথোজেনেসিস কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্টে তৈরি হতে পারে, পার্টিকুলারলি ইন দ্য নেজাল মিউকোজা এন্ড হচ্ছে গিয়া নেজাল সাইনাসিস। এই সমস্ত পেশেন্ট, অনেক পেশেন্টের রাইনাইটিস, ক্রনিক রাইনাইটিস, ক্রনিক সাইনোসাইটিস এগুলো থাকতে পারে। হ্যাঁ, যে এগুলা মানে যেহেতু একই ডিজিজের সাথে প্যাথোলজি হিসাবে থাকতে পারে। অনেক সময় অনেক পেশেন্টের তোমার কি থাকতে, পেশেন্টের নেজাল পলিপ থাকতে পারে। তারপর হচ্ছে পলিপ ইন দি ব্রঙ্কিয়াল, পলিপ ইন দি সাইনাসে পলিপ থাকতে পারে, পার্টিকুলারলি অ্যাজমা মানে অ্যাসপিরিন অ্যাসোসিয়েটেড অ্যাজমা পেশেন্টের অনেক সময় নেজাল পলিপ থাকতে পারে, রাইনাইটিস, সাইনোসাইটিস এই জিনিসগুলা থাকতে পারে। তাহলে মোটামুটি তোমাদের একটা আইডিয়া হলো যে যখনই কোনো পেশেন্ট, কোনো রোগী বা কেউ যদি তোমার কাছে প্রেজেন্ট করে উইথ কাফ, ক্রনিক কাফ, চেস্ট টাইটনেস, ডিজনিয়া অর ব্রেথলেসনেস, হ্যাঁ, ডিজনি অর ব্রেথলেসনেস, চেস্ট টাইটনেস, এগুলা হুইজিং, এগুলো প্রেজেন্ট করলে তখন তোমাকে নক করতে পারে যে এটা দিস পেশেন্ট মে হ্যাভ অ্যাজমা অর সিওপিডি। এখানে খেয়াল রাখতে হবে অ্যাজমা, অ্যাজমা কিন্তু যে কোনো বয়সে হতে পারে, যদিও কমনলি আর্লি এজে অ্যাজমাটা বেশি হয়, সিওপিডিটা লেট এজে বেশি হয়। যেহেতু স্মোকিং এর সাথে রিলেটেড, অনেক বছর স্মোক করার পরে ব্রঙ্কিয়াল এপিথেলিয়ামে চেঞ্জ আসে, ব্রঙ্কিয়াল এয়ারে চেঞ্জ আসে, এয়ারোতে চেঞ্জ আসে। এটা ইট টেকস মেনি ইয়ার্স টু ডেভেলপ। দ্যাটস ওয়াই CBD commonly develops after মানে in the elderly patient, particularly after the age of 40. বাট আর্লি এজ হইতে পারে সিপিডি কাদের, যাদের নাকি জেনেটিক ফ্যাক্টর জড়িত, যেমন হচ্ছে আলফা ডিফিসিয়েন্সি, এদের কারণে যাদের হইতে পারে তাদের কিন্তু অল্প এজেও সিপিডি হতে পারে। তবে অ্যাজমাটা ইউজুয়ালি চাইল্ডহুড ডিজিজ, অল্প বয়সে হয়, এবং চাইল্ডহুড অ্যাজমা থাকতে পারে, অনেক সময় চাইল্ডহুড অ্যাজমা থাকতে ভালো হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এখন আমরা পেশেন্টের অ্যাজমা কিভাবে ডায়াগনোসিস করব। সো অ্যাজমা ডায়াগনোসিস সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার টিপিক্যাল বা ফেভারেবল ক্লিনিক্যাল হিস্ট্রি। হ্যাঁ, ক্লিনিক্যাল হিস্ট্রি মানে যেটা তোমার বললাম সিমটমস, এগুলা থাকতে পারে। পেশেন্টের নোন অ্যাটোপি থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা থাকতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে পেশেন্টের এইগুলা যে কমনলি থাকে। তারপর হচ্ছে পেশেন্টের নেজাল ডিজিজ থাকতে পারে, যেটা বললাম রাইনাইটিস, সাইনোসাইটিস, এগুলো কমনলি থাকতে পারে। তাছাড়াও
আমরা যখন পেশেন্ট ক্লিনিক্যাল এক্সামিন করব, পার্টিকুলার টেস্ট যখন পেশেন্টের অ্যাজমা অ্যাটাক হয় তখন আমরা যে পেশেন্ট ক্লিনিক্যাল এক্সামিন করি, পেশেন্টে কি থাকতে পারে, পেশেন্টের ডিসনিয়া থাকতে পারে, পেশেন্ট মেবি অন ডিসনিয়া, মানে অর্থাৎ পেশেন্ট রেসপিরেটরি রেট বাড়া থাকতে পারে, পেশেন্টের অ্যাক্টিভেশন অফ দি অ্যাক্সেসরি মাসলস অফ রেসপিরেশন এগুলো বাড়া থাকতে পারে। ঠিক আছে, পেশেন্টের তারপরে কি হতে পারে, লাংস যদি আমরা এক্সামিন করি ক্লিনিক্যাল কিছু নাও থাকতে পারে, অনেক সময় পেশেন্টের প্রলংস এক্সপ্রেশন থাকতে পারে, মানে এক্সপ্রেশনটা সাধারণত যেহেতু মানে স্মল এয়ার ডিজিজ গুলাতে এক্সপ্রেশনটা প্রলং করে, দেয়ার ইজ প্রলং এক্সপ্রেশন হতে পারে এবং এক্সপিরেটরি রঙ্কায় থাকতে পারে, যে রঙ্কাটা আমরা বললাম যে ইটস এ মিউজিক্যাল সাউন্ড that heard with the stethoscope in a patient with asthma or COPD or other small airway diseases due to it is due to passage of air the passage of air during expiration through the narrowed bronchus. It is a musical sound. এগুলো থাকতে পারে, হ্যাঁ এগুলো হচ্ছে কমনলি থাকে। ঠিক আছে, আর এদের হিস্ট্রির ভিতরে আমরা এগুলো দেখবো তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, হ্যাঁ 1 নম্বর 2 নম্বর ড্রাগ হিস্ট্রি আছে কিনা, এক্সেসিভ ইন্ডাস্ট্রি জাজমা আছে কিনা, ঠিক আছে, তার অ্যালার্জি হিস্ট্রি আছে কিনা, অ্যালার্জি অন্যান্য জিনিসগুলো আমরা জানতে পারি, তার কি থাকতে পারে, এক্সিমা থাকতে পারে, হ্যাঁ স্কিন অ্যালার্জি যেমন আর্টিকারিয়া, এনজিওডিমা, হ্যাঁ স্কিন র্যাশ, তারপরে হচ্ছে নেজাল যে প্রবলেম যেগুলো তোমার বললাম যে রাইনাইটিস, সাইনোসাইটিস, হ্যাঁ হ্যাঁ এগুলা কমনলি থাকতে পারে। আচ্ছা, এখন তাহলে আমরা কিভাবে অ্যাজমা ক্লিনিক্যাল মানে ডায়াগনোসিস করব? ডায়াগনোসিস করার জন্য হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, তার সাথে আমাদের কিছু ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন যে জিনিসটা আমরা কমনলি করি সেটা হচ্ছে কি আমরা হচ্ছে ডেমনস্ট্রেশন অফ দি এয়ারওয়ে অবস্ট্রাকশন কয়েকটা করা যায়। একটা হচ্ছে ডেমনস্ট্রেশন অফ এয়ারওয়ে অবস্ট্রাকশন, তারপর হচ্ছে এক্সাসেস ইন্ডিউসড জাজমাতে এক্সাসেস ইন্ডিউসড এয়ার অবস্ট্রাকশন আছে কিনা, তারপর হচ্ছে আমরা যদি আমরা ডেমনস্ট্রেশন অফ এয়ার অবস্ট্রাকশন না পাই তখন আমরা দেখতে পারি চ্যালেঞ্জ টেস্ট করতে পারি। সেখানে চ্যালেঞ্জ টেস্টে আমরা দেখতে পারি পেশেন্টের কোনো ধরনের এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি আছে কিনা। অ্যাকচুয়ালি যদিও বলা হয়ে থাকে অ্যাজমা, সিপিডি দিস আর ডিউ টু এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি, বাট এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি আমাদের ডেমনস্ট্রেশন করার দরকার লাগে না, আর অন্যান্য পরীক্ষা দিয়ে আমরা ওটা ডায়াগনোসিস করতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? একটা করতে পারি আমরা স্পাইরোমেট্রি। তোমরা জানো যে তোমরা যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফার্স্ট প্রফা আগে তোমরা যখন ফিজিওলজি দাও তোমরা এক ধরনের পরীক্ষা করেছিলে যে তোমরা কি করতে পারো, এখানে পেশেন্টের ওই যে স্পাইরোমিটার একটা টুলস ছিল, একটা মেশিন ছিল, সেখানে আমরা পেশেন্টের মানে ইন্সপিরেশন এক্সপ্রেশনে আমরা বিভিন্ন প্যারামিটার গুলো দেখি। কি কি দেখতে পারি? একটা হচ্ছে যে টাইডাল, একটা দেখতে পারি টাইডাল ভলিউম। 2 নম্বর দেখি কি পেশেন্টের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, হ্যাঁ ভাইটাল ক্যাপাসিটি, কতগুলো টার্ম তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা হচ্ছে টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এক্সপিরেটরি ক্যাপাসিটি, তারপর হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। হ্যাঁ, এই অনেকগুলো টার্ম আছে। ঠিক সেরকমই একটা সফিস্টিকেটেড ইলেকট্রনিক মেশিন আছে, সেই মেশিন দিয়ে একটা নজল থেকে, সেই নজল দিয়ে একজন পেশেন্ট, যখন পেশেন্টকে বলা হয় আপনি সম্পূর্ণ বুক ফুলে শ্বাস নিবেন, শ্বাস নিয়া এবং সম্পূর্ণভাবে শ্বাসটা ফেলে দিবেন, একদম ফোর্সফুলি শ্বাস নিবেন, ফোর্সফুলি শ্বাস ফেলে দিবেন। তাহলে patient asked to do a maximum capacity inspiration followed by maximum capacity expiration। তারপরে কি করে এখান থেকে কতগুলা ডাটা নেওয়া হয়। হ্যাঁ, ডাটাগুলো নেওয়া হয় কি হচ্ছে FEV1 ফোর্স এক্সপেক্টেড ভলিউম ইন 1 সেকেন্ড, ভাইটাল ক্যাপাসিটি। ঠিক আছে, FEV1 টা মানে কি? FEV1 টা মানে হচ্ছে পেশেন্ট যখন তার ম্যাক্সিমাম ফোর্সে তা এক্সপ্রেশন করে, ম্যাক্সিমাম ফোর্সে যখন তার এক্সপ্রেশন করে তখন তার কি হয়, তখন প্রথম 1 সেকেন্ডে তার কত পার্সেন্ট সে এক্সপ্রেশন করতে পারছে, তোমার তার যে টোটাল যে মানে তার ভাইটাল ফোর্স, ভাইটাল ক্যাপাসিটি বলতে মানে হচ্ছে তার টোটাল মানে আফটার ফুল ইন্সপিরেশন when the patient have after full expiration যতটুকু সে বাতাস বার করে দিল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ভাইটাল ক্যাপাসিটি। এই ভাইটাল ক্যাপাসিটি তার পুরোপুরি ভাইটাল ক্যাপাসিটি সম্পূর্ণ একার করতে হয়তো 5 থেকে 6 সেকেন্ড লাগে। হ্যাঁ, তাহলে প্রথম 1 সেকেন্ডে যে পরিমাণ তার ভলিউম সে এক্সপ্রেশন করলো সেটা হচ্ছে ফোর্স FEV1, হ্যাঁ ফোর্স এক্সপেক্টেড ভলিউম ইন 1 সেকেন্ড। এই ফোর্স এক্সপেক্টেড ভলিউম ইন 1 সেকেন্ড বাই FEV1 বাই FVC,
এটা একটা রেশিও বার করা হয় FEV1 বাই FVC রেশিও। এটা থাকে নরমাল থেকে 80% উপরে থাকে। বলা হয় যে কোনো মানুষের সুস্থ মানুষের মানে FEV1 টা থাকবে তার FVC এর 80% এর বেশি। অর্থাৎ FEV1 মানে প্রথম 1 সেকেন্ডে তার টোটাল যে এক্সপ্রেশন করে তার প্রথম 80% এক্সপ্রেশন করে ফেলে প্রথম 1 সেকেন্ডে। বাকি যে 20% সেটা হচ্ছে বাকি সময়গুলোতে করে। তার মানে হচ্ছে যে তার এয়ারওয়েটা এতটুকু ওপেন থাকে যে প্রথম 80% সে মানে মানে এক্সপ্রেশন করে ফেলে যে প্রথম এই 1 সেকেন্ডের ভিতরে। তারপর হচ্ছে রেস্ট 20% এক্সপ্রেশন করে জাস্ট 5 to 6 সেকেন্ড। সো ইন দিস পেশেন্ট যাদের নাকি মানে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কি হয়, যেহেতু there is obstruction in the small airway, this FEV1 বা FVC রেশিওটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। It is less than 70%, যেখানে থাকার কথা more than 80%, it is less than 70%। অর্থাৎ এই সমস্ত পেশেন্টের সিবিডি পেশেন্টের প্রথম 1 সেকেন্ডে তার এক্সপ্রেশন হয় less than 70%। অর্থাৎ তার যতটুকু তার এক্সপ্রেশন হয়েছিল টোটাল এক্সপ্রেশন মাত্র 70% কম সে এক্সপ্রেস করে, আর বাকি সময়গুলোতে 30% বেশি যায় এক্সপায়ার করা লাগে। তাতে তুমি বুঝতে পারতেছো যে এই পেশেন্টগুলা বেসিক্যালি ডিউ টু স্মল এয়ারওয়ে ডিজিজ, দিস পেশেন্ট হ্যাভ ডিফিকাল্টি ইন এক্সপ্রেশন। হ্যাঁ, দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন এক্সপ্রেশন তাতে কোনো সমস্যা নেই, বাট ডিফিকাল্টি ইন এক্সপ্রেশন। সো যেহেতু তাদের ডিফিকাল্টি ইন এক্সপ্রেশন, দ্যার ইজ এয়ারওয়ে এন্ট্রাপমেন্ট ইন দি এলভিওলাই। এই সমস্ত পেশেন্টের সাধারণত এয়ারওয়ে এন্ট্রাপমেন্ট হয়। এয়ারওয়ে এন্ট্রাপমেন্ট হওয়ার কারণে এই সমস্ত পেশেন্টের বেশি, যেহেতু এয়ারওয়ে এন্ট্রাপমেন্ট হয় এই সমস্ত পেশেন্টের শ্বাসকষ্ট থাকে, আমরা এয়ারওয়ে অ্যাকুমুলেট থাকে, এবং এই সমস্ত পেশেন্ট থেকে দ্যার ইজ হাইপার ইনফেকশন অফ দি লাং হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি কোনো অ্যাজমা পেশেন্টের যদি আমরা পরীক্ষা করি, এই যে স্পাইরোমেট্রি যদি করি, স্পাইরোমেট্রি করে আমরা কি করতে, প্রথমে একটা আমরা নরমালি স্পাইরোমেট্রি করি, তারপরে পেশেন্টকে আমরা ব্রঙ্কোডাইলেটর দেই, ইনহেল ব্রঙ্কোডাইলেটর দেই। কি দিতে পারি, পেশেন্টকে আমরা সালবুটামল দিতে পারি। সালবুটামল দিতে পারি 2 পাফ দেওয়ার পরে তার 15 মিনিট পরে আবার তার আমরা এই স্পাইরোমেট্রি করি। হ্যাঁ, দেখা গেল যে যখন তার বেসলাইনে যখন তার শ্বাসকষ্ট ছিল তখন তার মানে FEV1 less than 70% হলো, কিন্তু যখন আমি তার ব্রঙ্কোডাইলেটর দিলাম তখন there is improvement in the FEV1 equal to more than 12% from the baseline or 15% from the baseline। বলা হয় থেকে 12 থেকে 15% from the baseline। অর্থাৎ ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে তার কিন্তু অনেক অবস্থার উন্নত হয়ে গেল। এই যে হচ্ছে যে তার উন্নত হলো, দ্যাট ইজ দ্য রিভার্সিবিলিটি। এটাকে বলা হয় রিভার্সিবিলিটি। পেশেন্টের শ্বাসকষ্ট ছিল, ব্রঙ্কোডাইলেটর দেওয়াতে শ্বাসকষ্ট উন্নতি হয়েছে এবং একটা মানে সাবস্টেন্সিয়াল লেভেলে উন্নতি হয়েছে। কিন্তু ইন সিওপিডি পেশেন্টের উন্নত হয় কিন্তু এই লেভেলে উন্নতি হবে না। ইট মে বি অলওয়েজ লেস দেন 12%। হ্যাঁ, আর তুমি অ্যাবসলিউট যদি হিসাব করো, বলা হয়ে থাকে যে 200 ml এর বেশি তার ইমপ্রুভমেন্ট হয়। অর্থাৎ FEV1 যেটা তার 200 ml এর বেশি ইমপ্রুভমেন্ট হয় অ্যাবসলিউট যদি হিসাব করো। হ্যাঁ, তাহলে হচ্ছে কি তুমি দেখো গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে একটা মানে অ্যাজমা পেশেন্টের আমরা কি করতে পারি, স্পাইরোমেট্রি করি। স্পাইরোমেট্রি করে তারপর আমরা পেশেন্টের বেসলাইন স্পাইরোমেট্রি করি, দেন পেশেন্টকে আমরা ইনহেলড ব্রঙ্কোডাইলেটর দেই, সালবুটামল দেই, 2 পাফ দেই, তারপরে 15 মিনিট পরে আমরা আবার এই সেম টেস্টটা করি। 15 মিনিট পর দেখা গেল যে তার FEV1 যেটা তার ছিল এটা বাড়বে, যেটা কমে গেছিল তার এটা বাড়তেছে। হ্যাঁ, অ্যাবসলিউটও বাড়তেছে, পার্সেন্টেজ হিসাব করলো, বেসলাইনের পার্সেন্ট হিসাব করলে বাড়তেছে, অ্যাবসলিউট হিসাবে বাড়তেছে। অ্যাবসলিউট হিসাবে 200 ml বা তার বেশি হবে, যদি পার্সেন্টেজ হিসাবে 12% বা তার বেশি হবে। এটা হচ্ছে কি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর অ্যাজমা। আর সিওপিডি ক্ষেত্রে হবে এ ধরনের তাদের হচ্ছে কি ব্রঙ্কো কনস্ট্রিকশন থাকে, কিন্তু তাদের পোস্ট ব্রঙ্কোডাইলেটর FEV1 অলওয়েজ 70% এর নিচে থাকবে। এটা হচ্ছে কি সিওপিডির সাথে অ্যাজমার পার্থক্য। আমরা অ্যাজমাতে সাধারণত প্রি ব্রঙ্কোডাইলেটর 70% নিচে থাকতে পারে, কিন্তু পোস্ট ব্রঙ্কোডাইলেটর কিন্তু 70% উপরে চলে যায়। বাট ইন সিওপিডি পেশেন্ট পোস্ট ব্রঙ্কোডাইলেটর পোস্ট ব্রঙ্কোডাইলেটর FEV1 হচ্ছে কি অবশ্যই FVC রেশিও হচ্ছে কি অবশ্যই 70% নিচে থাকবে। এটা হচ্ছে তার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আর কিভাবে ডায়াগনোসিস করতে পারে, আরেকটা ছোট্ট একটা ডিভাইস আছে, একটা হ্যান্ড হেল্ড ডিভাইস, এটার নাম হচ্ছে কি পিক ফ্লো মিটার। সেটা দেওয়া জোরে শ্বাস নেওয়া, শ্বাস ফেলাইতে হয়, শ্বাস ফেলাইলে পরে এখানে পিক ফ্লো মিটার একটা রিডিং ওঠে। তো সেই রিডিংটা আমরা সকালবেলা পেশেন্টের, যেহেতু আমাদের ডায়নাল ভেরিয়েশন হয় সকালে এবং সন্ধ্যায় বা রাত্রে,
একদম আর ভোরবেলা আর সন্ধ্যায়। তাহলে হচ্ছে আমি সকালবেলায় ভোরবেলা তার পিক ফ্লো মিটার নিল, পিক ফ্লো করলো, আর সন্ধ্যার দিকে তার পিক ফ্লো করলো। এভাবে প্রতিদিন করলো। তার পিক ফ্লো চার্টের ভিতরে ডায়েরিতে সেটা লেখা রাখলো সকালে কত ছিল, বিকালে কত ছিল। দেখা গেল যে সপ্তাহে যদি পরপর মানে 3 দিন বা তার বেশি দিন যদি তার সকাল এবং রাতে সকাল এবং রাতে তার ডায়োডাল ভেরিয়েশন যদি 20% বেশি হয়, অর্থাৎ that is in comparison to morning peak flow, in the evening peak flow it is improved more than 20%. And if it is continued for more than 3 days per week and for 3 consecutive week, তখন এটা আমরা অ্যাজমাই বলবো। ঠিক আছে? আর যে সমস্ত পেশেন্টের এক্সেসিভ ইন্ডাস্ট অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে ডিফারেন্ট। এদেরকে বলা হয় যে যাদের এক্সেসিভ ইন্ডাস্ট তাদের ডায়াগনোসিস করতে হয় এক্সারসাইজ করে। ওকে 2 থেকে 6 মিনিট এক্সারসাইজ হয়, এক্সারসাইজ করার আগে তার স্পাইরোমেট্রি করবে, 6 মিনিট এক্সারসাইজ করার পর আবার স্পাইরোমেট্রি করবে। দেখা যে স্পাইরোমেট্রি করার পরে 50% এর বেশি রিডাকশন হয়ে গেছে। অর্থাৎ যে জিনিসটা আমরা মানে ডিরেক্টলি ডেমনস্ট্রেট করলাম যে দিস পেশেন্ট হ্যাড এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা, as exercise causes 15 more than 15% reduction of the FEV1, that is exercise induced asthma. এইগুলো ছাড়াও তো আরো কিছু আমরা পরীক্ষা করতে পারে যাদের অ্যালার্জিক অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে বলা হয় অ্যালার্জি ডায়াগনোসিস করার জন্য আমরা কি করতে পারি, পেশেন্টের প্রিক টেস্ট করতে পারি কোন অ্যালার্জেনের প্রতি পেশেন্টের অ্যালার্জি আছে স্পেসিফিক্যালি সেটা ডায়াগনোসিস কোন প্রিক টেস্ট করা হয় অথবা অ্যালার্জেন স্পেসিফিক ইমিউনোগ্লোবুলিন ই দেখা হয়। হ্যাঁ, অর্থাৎ পেশেন্টকে অ্যালার্জি পেশেন্টের ওই ইয়াতে স্কিনে অ্যালার্জেন প্রিক করা হয়, তারপর এখানে স্কিনে কোনো লোকাল যদি রিঅ্যাকশন হয় তাহলে বুঝবো যে ওই অ্যালার্জেন এগেইনস্টে পেশেন্টের অ্যালার্জিক রিঅ্যাকশন আছে। এটা আমরা বুঝতে পারি। আরটা বুঝতে পারি কি পেশেন্টের যদি ইয়া থাকে আমরা ওই যে অ্যালার্জেন স্পেসিফিক ইমিউনোগ্লোবিন জি আমরা ইমিউনোগ্লোবিন ই দেখতে পারি। সেটা যদি বেশি থাকে তাহলে ওটা থেকে অ্যালার্জিক রিঅ্যাকশন, অ্যালার্জি অ্যাসোসিয়েটেড অ্যাজমা হতে পারে। এগুলো হচ্ছে তোমার চেস্ট এক্সরে করে সাধারণত নরমালি থাকে বলা হয়। তবে অনেক সময় পেশেন্ট যদি সিভিয়ার অ্যাজমা হয় তো অনেক সময় পেশেন্টে চেস্টে লাংস অনেক সময় কি থাকতে পারে, পেশেন্টের কোলাপস থাকতে পারে। কোলাপসটা কেন হয়? যখন নাকি ব্রঙ্কিয়াল ট্রি ইজ ব্লকড বাই এ থিক mucus. Yes, so a bronchitis is blocked by thick mucus, so that is a distal collapse, which may be revealed in the chest X-ray. Chest X-ray এটা অনেকটা বোঝা যেতে পারে। এখন আসো আমরা পেশেন্টের ম্যানেজমেন্ট আসো, আমরা কিভাবে পেশেন্ট আমরা ম্যানেজ করতে পারি। হ্যাঁ, তোমরা দেখো যে অ্যাজমা ম্যানেজ করার জন্য আমরা কতগুলা ইয়া সেট করে দিই, টার্গেট সেট করে দিই। পেশেন্টকে কতগুলো আমরা টার্গেট সেট করে দিই। 5টা টার্গেট আমরা তোমাদেরকে মনে হয় এরকম সম্ভবত আমি কাফের ইয়ার সময় তোমাদেরকে বলছিলাম যে অ্যাজমা পেশেন্ট আমরা কি কি মানে টার্গেট আমরা সেট করে দিই। 5টা টার্গেট কথা বলা আছে, তুমি দেখো ডেভিডসনে দেখো there are 5 টার্গেটস। হ্যাঁ, এটা বলা হচ্ছে লেভেল অফ অ্যাজমা কন্ট্রোল। তুমি কিভাবে লেভেল অফ অ্যাজমা কন্ট্রোল কিভাবে বুঝবে এটা হচ্ছে কন্ট্রোল, পার্শিয়ালি কন্ট্রোল নাকি আনকন্ট্রোল। এই 5টা প্যারামিটারের উপর ভিত্তি করে তুমি পেশেন্টকে ডায়াগনোস করবে that the patient is control on medication or partially control or uncontrol. What are the 5 parameters? তুমি দেখো না 5টা প্যারামিটার কি? একটা হচ্ছে যে সিম্পটমস, ডে টাইম সিম্পটমস, অর্থাৎ তার দিনের বেলা কোনো সিম্পটমস হয় কিনা এটা একটা প্যারামিটার আমার নিতে হবে। 2 নম্বর হচ্ছে কি নকটার্নাল সিম্পটমস অর অ্যাওয়েকেনিং, অর্থাৎ রাতের তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, সে শ্বাসকষ্টের কারণে তার ঘুম ভেঙে যাচ্ছে কিনা, এটা হচ্ছে একটা প্যারামিটার। 3 নম্বর হচ্ছে লিমিটেশন অফ অ্যাক্টিভিটি। যেমন দেখবো একটা পেশেন্ট যদি অ্যাজমা থাকে, অ্যাজমা পেশেন্ট আর একটা নরমাল মানুষের মধ্যে পার্থক্য কি? একটা নরমাল মানুষ কিন্তু সে দ্যার ইজ নো লিমিটেশন অফ অ্যাক্টিভিটি, সে তার নরমাল সে কাজ করতে পারে, বাট অ্যাজমা পেশেন্ট হ্যাভ লিমিটেশন অফ অ্যাক্টিভিটি। একটা নির্দিষ্ট সময় কাজ করার পরে সে টায়ার্ড হয়ে যায়, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, সে রেস্ট নিতে চায়। সো দ্যার ইজ লিমিটেশন অফ অ্যাক্টিভিটি। সো নাম্বার 3 পয়েন্ট ইজ লিমিটেশন অফ অ্যাক্টিভিটি। নাম্বার 4 হচ্ছে নিড ফর রেস্কিউ অর রিলিভার ট্রিটমেন্ট। মানে এখানে রেস্কিউ ট্রিটমেন্ট বলতে আমরা সাধারণত ব্রঙ্কোডাইলেটরকে বোঝাচ্ছি, অর্থাৎ এই পেশেন্টের কোনো ব্রঙ্কোডাইলেটর ট্রিটমেন্ট লাগে কি না। নাম্বার 5 হচ্ছে আমরা পেশেন্টের ওই লাং ফাংশন টেস্ট করি। কি দেখতে পারি আমরা? একটা দেখতে পারি পিক ফ্লো মিটার দেখতে পারি, পিক এক্সপেক্টেড ফ্লো দেখতে পারি, আর এফিভিওন দেখতে পারি স্পাইরোমেট্রি করে।
তো সাধারণত উন্নত বিশ্বে যেহেতু তারা অ্যাজমা ডায়েরি একটা অ্যাজমা ডায়েরি আছে, অ্যাজমা ডায়েরিতে তারা অ্যাজমা ডায়েরি মেনটেন করে। সেই ডায়েরিতে কি থাকে, তারা তাদের একটা বেশি থাকে, একটা ডিভাইস থাকে, পিক ফ্লো ডিভাইস থাকে, সেই ডিভাইস দিয়ে সে প্রতিদিন সকালবেলা একবার চাপ দেয়, সন্ধ্যা দিকে একবার চাপ দেয়, এই ডায়েরিটা সে মেনটেন করে। ওই ডায়েরিতে 3টা জোন থাকে, রেড জোন, গ্রিন জোন, অরেঞ্জ জোন বা ইয়েলো জোন। অর্থাৎ গ্রিন জোনটা হচ্ছে পেশেন্ট কন্ট্রোল, অ্যাজমা কন্ট্রোল ম্যাক্সিমাম ভালো আছে। আর হচ্ছে ইয়েলো জোন হচ্ছে যখন নাকি তার মানে ওয়ার্নিং জোন, অর্থাৎ পেশেন্ট হ্যাভ পার্শিয়ালি কন্ট্রোল, তার কিন্তু ভালো কন্ট্রোল নাই। আর রেড জোন হচ্ছে পেশেন্ট হ্যাভ টোটাল আনকন্ট্রোল। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কি কি হতে পারে। তাহলে তুমি দেখো কন্ট্রোল কখন বলবো, যখন এই 5টা প্যারামিটার সবগুলা নরমাল, অর্থাৎ ডেটাম সিমটমস নান, লিমিটেশন অফ অ্যাক্টিভিটি নান, নকটার্নাল সিমটমস নান, নিড ফর রেস্কিউ নান, অর লেস দেন টুয়াইস পার উইক। এখানে ডেটাম সিমটমস লেস দেন টুয়াইস পার উইক, অর্থাৎ দিনের বেলা যে সিমটমস এক সপ্তাহে যদি 2বার কম হয়, দিনের বেলা যে তার যে মানে তার যে সিমটমস একসাথে 2বার কম হয়, অথবা তাকে সপ্তাহে 2বার কম যদি মানে ব্রঙ্কোডাইলেটর নেওয়া লাগে, তার যদি কোনো নাইট টাইম সিমটমস না হয়, তার লিমিটেশন কোনো অ্যাক্টিভিটি না থাকে, এবং লাং ফাংশন টেস্ট যদি ঠিক থাকে, অর্থাৎ এফইভিওন বা বিসি, আমরা যে এফইভিওনটা যদি আমার নরমাল যে এক্সপেক্টেড তার চেয়ে বেশি থাকে, অর্থাৎ আমরা ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পর যে আমরা কি দেখছিলাম, তার এফইভিওন তার যেরকম দেখছিলাম, হ্যাঁ 70% এফইভিওন বেশি, তার ইয়াদ বেশি যদি থাকে, অথবা তার যদি পেশেন্টের যদি অ্যাবসলিউট কাউন্ট যদি তার নরমাল থেকে বেশি থাকে, হ্যাঁ নরমাল যতটুকু থাকে সেটা থাকে, তাহলে হচ্ছে কন্ট্রোল। পার্শিয়াল কন্ট্রোল বলা হয় এই 5টা প্যারামিটার কোনোটা যদি এক সপ্তাহে যদি একটাও যদি থাকে, তখন তাকে পার্শিয়াল কন্ট্রোল বলা হয়। ক্লাস করাইতেছি একটু পরে, ঠিক আছে? আমি ক্লাস করাইতেছি, ফিফতারের ক্লাস, ঠিক আছে, একটু পরে। তারপর তোমরা দেখো, এখন যদি এই 5টা প্যারামিটার কোনোটাই যদি তার যদি যে কোনো একটা এনি প্যারামিটার এক সপ্তাহ যদি কোনো প্যারামিটার যদি তার ট্রাবলসাম হয়ে যায়, তাহলে বলতো যেমন তার যদি সপ্তাহে 2বার বেশি সিমটমস হয়, তার যে এনি সর্ট অফ লিমিটেশন অ্যাক্টিভিটি, অথবা তার যদি নকটার্ন কোনো দিন যেন নকটার্নাল সিমটমস হয়, রাতে যদি শ্বাসকষ্ট হয়, অথবা তার যদি সপ্তাহে 2বার বেশি ব্রঙ্কোডাইলেটর দেওয়া লাগে, অথবা তার যদি ওই যে আমরা যে এফইভি1 তার যে প্রেডিক্টেড, যেটা একটা মানুষের তো ম্যাক্সিমাম যেটা প্রেডিক্টেড, আমরা একটা বেদন তৈরি করি এফইভি1 আর হচ্ছে পিএফ, এটা আমরা ভালো বলে কখন 80% বেশি প্রেডিক্টেড থাকে তার। আমরা প্রেডিক্টরটা হিসাব করি কেমনে, প্রেডিক্টর হিসাব করে হচ্ছে একটা পেশেন্টের এজ, বডি ওয়েট, মেল ফিমেল, এগুলো প্যারামিটার দেয়া একটা মানে মানুষের তার প্রেডিক্টেড এফইভি1, প্রেডিক্টেড পিএফ, এগুলো একটা মেজারমেন্ট আছে, একটা রেশিও, একটা মেজারমেন্ট আছে। তো সেই প্রেডিক্টেড যদি 80% এর উপর যদি আমরা অ্যাচিভ করতে পারি, আমি ওষুধ দেয়া, দ্যাট ইজ কন্ট্রোল, সেটা হচ্ছে কন্ট্রোল। কিন্তু তার যদি প্রেডিক্টেড 80% নিচে নেমে যায়, তাহলে হচ্ছে পার্শিয়ালি কন্ট্রোল। আর একটা জিনিস খেয়াল করো তোমরা, কোন পেশেন্টের আনকন্ট্রোল কখনো বলবো যদি এই 5টা প্যারামিটার 3টা এক সপ্তাহে 3টা বা তার বেশি যদি বেশি থাকে, আনকন্ট্রোল থাকে, তখন আমরা আনকন্ট্রোল, তখন তাকে আমরা আনকন্ট্রোল বলবো। এখন আসো, তাহলে তোমার কোন পেশেন্ট যদি তোমার কাছে আসে, তুমি কি হিস্ট্রি নিবা? একটা পেশেন্ট নন অ্যাজমা, পেশেন্ট অন মেডিকেশন, তুমি কি হিস্ট্রি নিবা? হিস্ট্রি নিবা যে আপনার শ্বাসকষ্ট আছে কিনা, হ্যাঁ ওষুধ নেওয়া লাগে কিনা, সপ্তাহে কয়দিন ওষুধ নেওয়া লাগে, সপ্তাহে কয়দিন আপনার শ্বাসকষ্ট হয়, রাত্রেবেলা আপনার শ্বাসকষ্ট হয় কিনা, সকাল ভোরবেলা শ্বাসকষ্ট হয় কিনা, রাত্রেবেলা শ্বাসকষ্ট জন্য আপনার ঘুমের সমস্যা হয় কিনা, সংসারে যে কাজকর্ম আছে, যে মানে ডেইলি অ্যাক্টিভিটি, সেগুলো আপনি করতে পারেন কিনা, কোনো কষ্ট হয় কিনা। হ্যাঁ, এই 5টা 6টা কথা জিজ্ঞাসা করলে মোটামুটি তার অ্যাজমার লেভেল অফ কন্ট্রোল তোমার ধারণা যাবে। ইউ ক্যান ক্রিটিক্যালি ক্লাসিফাই দিস পেশেন্ট কন্ট্রোল, পার্শিয়াল কন্ট্রোল, আনকন্ট্রোল। এভাবে তোমরা এই পেশেন্ট গুলোকে তোমরা ক্লিয়ারিফাই করতে পারবা, ঠিক আছে? তারপর আসো তোমার ম্যানেজমেন্টের অ্যাসপেক্টে আসো। ম্যানেজমেন্টের অ্যাসপেক্ট এখানে গুরুত্বপূর্ণ জিনিস, যে এখানে কতগুলো কথা বলা হয়েছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। বলা হয়েছে যে সেটিং গোল, সেটা একটা ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট অংশ। তুমি পেশেন্টকে আগে তুমি কাউন্সিলিং করবা যে আপনার এই রোগ সারা জীবনে থাকবে,
বাড়বে কমবে, ওষুধে ভালো থাকবেন, ওষুধ নিয়মিত ব্যবহার করবেন, এই সমস্ত জিনিসগুলো আপনি অ্যাভয়েড করার জন্য ইউ মাস্ট অ্যাভয়েড অ্যালার্জেন্স। গুলো অ্যাভয়েড, যে সমস্ত জিনিস আপনার অ্যালার্জি আছে সেগুলো অ্যাভয়েড করে চলবেন। যেখানে প্রচুর পরিমাণে ডাস্ট, ফিউম, অ্যালার্জেন্স, সেগুলো আপনি এগুলো থেকে দূরে থাকবেন। ঘরে যদি ককরোচ থাকে, পেস্ট থাকলে পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা করবেন। ঘরে যদি কোন প্যাটস থাকে, প্যাটস গুলো এখান থেকে সরাইতে হবে, বা অন্যভাবে এগুলা প্যাটস মানে প্যাটস এখানে রাখা যাবে না। প্যাটস থেকে যদি পেশেন্টের এই সমস্যাগুলো হয় সেগুলা রাখা যাবে না। এগুলো তাকে কাউন্সিলিং করা লাগবে। তারপর বলতে হবে যে আপনি একটা পিক ফ্লো মিটার কিনেন। প্রতিদিন আপনি সকালে এবং সন্ধ্যায় আপনি পিক ফ্লো দিয়ে আপনার এই ডিভাইসটাতে আপনার মেজার করবেন এবং এটা কাগজে লিখে রাখবেন। একটা ডায়েরি আছে, ডায়েরিটা মেনটেন করবেন, ঠিক আছে? এবং ডায়েরিতে বুঝাই দিতে হবে কখন কোন লেভেলে গ্রিন বলবে, কোন লেভেলে ইয়েলো বলবে, কোন লেভেলে রেড বলবে। যখন পেশেন্ট গ্রিন থেকে ইয়েলোতে কনভার্ট হবে তখন পেশেন্টকে ডাক্তার দেখাইতে হয়, এটাই নিয়ম। অর্থাৎ পেশেন্টের পার্শিয়ালি কন্ট্রোল। আচ্ছা, তারপর হচ্ছে যে এই অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর যেগুলো আছে এগুলো বলছে, কিছু ড্রাগের কথা বলা আছে, এই ড্রাগগুলো আপনি অ্যাভয়েড করবেন। ডাক্তারকে বলবেন যে আমার এই রোগ আছে, আমাকে এই ড্রাগগুলো দিতে নিষেধ করেছে, পার্টিকুলার এনএসএআইডি, বিটা ব্লকার, হ্যাঁ, অ্যাসপিরিন, এই ড্রাগগুলো যতটা সময় অ্যাভয়েড করতে বলা হবে, এগুলো যেন অ্যাভয়েড করে চলে। তারপর হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে ড্রাগ ম্যানেজমেন্ট। ড্রাগ ম্যানেজমেন্টে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা হচ্ছে অকেশনাল ইউজ অফ স্টেপ 1, occasional use of inhaled short-acting beta-2 adrenergic receptor antagonist bronchodilator. এনার্জি খেলো যে অ্যাজমা পেশেন্টে কি বলা হয়? অ্যাজমা পেশেন্ট বলা হয় যে শর্ট অ্যাক্টিং বিটা-2 অ্যাগনিস্ট। শর্ট অ্যাক্টিং বিটা-2 অ্যাগনিস্ট কোনগুলো হচ্ছে সালবুটামল, টার্বোটামিল, টার্বোটালিন, এগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা-2 অ্যাগনিস্ট। সালবুটামল ইফেক্ট কত করতে হয় বলা যায়, সালবুটামল অ্যাজমা মানে পেশেন্ট ইনহেলার নেওয়ার পরে 4 থেকে 5 ঘন্টা তার অ্যাকশন থাকে। এটা সেই জন্য বলা হয় শর্ট অ্যাক্টিং। হ্যাঁ, 4 থেকে 5 ঘন্টা তার অ্যাকশন থাকে, শর্ট অ্যাক্টিং। এগুলো আবার লং অ্যাক্টিং ড্রাগস আছে, যেমন লং অ্যাক্টিং টার্বোটালিন, এটা হচ্ছে লং অ্যাক্টিং ড্রাগস। আচ্ছা, তারপর তো এখন আসো আমরা প্রথমে আলোচনা করি শর্ট অ্যাক্টিং বিটা-2 অ্যাগনিস্ট আমরা দিলাম। বলা হয় যে পেশেন্টকে বলবে যে যখন আপনি শ্বাসকষ্ট হবে তখন আপনি এটা নিবেন, যখন শ্বাসকষ্ট হবে তখন নিবেন না। অর্থাৎ অ্যাকর্ডিং টু নিড বেসিস ইউ ক্যান take this inhaler according to need basis. When you feel discomfort, particularly chest tightness or cough or breathlessness, you can take 2 puff of this medication in any time, irrespective of time. দিনে যে কোনো সময় আপনি নিতে পারেন, এটা সবসময় আপনার কাছে থাকবেন। এটা হচ্ছে তার চিকিৎসা। তারপরে পেশেন্টকে বলবো 1-2 মাস পরে আসার জন্য বলবো, যে আপনি আসেন, 1-2 মাস পরে আসেন। যদি পেশেন্টের এরকম এপিসোডিক অ্যাজমা তখন আসবে, তখন আর হিস্ট্রি নেবা যে এই যে হিস্ট্রিটা তোমরা আগে নিচ্ছিলা, যে এই যে আপনি নিচ্ছেন না, এতে করে আপনার কেমন কন্ট্রোল থাকে। হ্যাঁ, কন্ট্রোল থাকে, তবে আমাকে বারবার নিতে হয়। যখন দেখছো যে পেশেন্টকে বারবার নিতে হচ্ছে, সপ্তাহে 2 বারের বেশি বা 3 বার বেশি নেওয়া লাগতেছে, তখন বুঝবে পেশেন্টে শুধু ব্রঙ্কোডাইলেটর দিয়ে কন্ট্রোল হবে না। অথবা পেশেন্টের যদি একটা হঠাৎ করে একুট এক্সারবেশন হয়ে যায়, অথবা পেশেন্টের গত 2 বছরের ভিতরে একটা একুট এক্সারবেশন হিস্ট্রি ছিল, যার জন্য তাকে হসপিটালে ভর্তি লাগছিল, অক্সিজেন নেওয়া লাগছিল, নেবুলাইজ করা লাগছিল, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা কি দিব? পেশেন্টকে প্রিভেন্টার থেরাপি দিব। এখানে তোমরা একটা খেয়াল রাখবে, এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ, ক্রনিক ইনফ্লামেশন ইন দি এয়ারওয়ে। সো উই শুড প্রেসক্রাইব অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশনস, পার্টিকুলার হচ্ছে গ্লুকোকর্টিকয়েড ড্রাগস। তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে তার হচ্ছে মেইন চিকিৎসা, আসল যে ওষুধ যেটা আমরা দিই। As there is the chronic inflammation, so we can prescribe anti-inflammatory drugs, particularly glucocorticoid. আমরা গ্লুকোকর্ড দিতে পারি পেশেন্টকে। হ্যাঁ, ইনহেলার ফর্ম, ইন দ্য ফর্ম ইনহেলার কি কি দিতে পারি আমরা? একটা দিতে পারি হচ্ছে বিক্লোমিথাসোন, বডিসোনাইড আছে, ফ্লুটিকাসোন আছে। এই ওষুধগুলা কমনলি বাজারে পাওয়া যায়। ফ্লুটিকাসোন আছে, বিক্লোমিথাসোন, তারপর হচ্ছে বডিসোনাইড, এগুলো আমরা দিতে পারি। তাহলে প্রথম তো এখানে আবার এগুলো আবার কথা আছে যে মানে বিক্লোমিথাসোন, এগুলো তার লং অ্যাক্টিং শর্ট অ্যাক্টিং এর ব্যাপার আছে। বিক্লোমিথাসোন আর হচ্ছে শর্ট অ্যাক্টিং, তারপর হচ্ছে লং অ্যাক্টিং হচ্ছে ফ্লুটিকাসোন, এগুলো হচ্ছে শর্ট লং অ্যাক্টিং ড্রাগস। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা প্রথমে পেশেন্টকে আমরা দিলাম হচ্ছে সালবুটামল। সালবুটামল কাজ হচ্ছে, তাহলে আমরা পেশেন্টকে কি দিতে পারি? পেশেন্টকে বিক্লোমিথাসোন দিতে পারি। বিক্লোমিথাসোন আমরা লো ডোজে দিতে পারি। হ্যাঁ, লো ডোজে যদি কাজ না করে তখন আমরা কি করবো দেখবো যে আমরা কখন দিব পেশেন্টে, সপ্তাহে 2 বার 3 বার বেশি যদি তার শ্বাসকষ্ট হয়, 3 বার বেশি যদি ইনহেলার না লাগে,
অথবা কোনো নাইট টাইম সিমটমস যদি থাকে, অথবা পেশেন্টের গত 2 বছর মধ্যে কোনো একুট এক্সারবেশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কি দিতে পারি? ইনহেল গ্লুকোকর্টিকয়েড পার্টিকুলার কি দিতে পারি? বিক্লোমিথাসোন দিতে পারি। বিক্লোমিথাসোন আমরা ট্রায়াল দিব, বিক্লোমিথাসোন যেহেতু আমরা স্টেরয়েড, এটা যেহেতু মুখে দিলে পরে মুখে থাকে, এখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হয়, সেজন্য পেশেন্টকে বলবো যে আপনারা এটা দেওয়ার পরে অবশ্যই কুলি করবেন, গার্গেল করবেন, যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয়, এটা তাদেরকে বলতে হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে বিক্লোমিথাসোন যেটা আমরা সপ্তাহে দিনে 2 বার দিব, 2 চাপ করে দিতে পারি, 2 বার দিব। ঠিক আছে? আচ্ছা, আমরা টোটাল ডোজটা দেব 400 মাইক্রোগ্রাম বিক্লোমিথাসোন। একটাতে 100 মাইক্রোগ্রাম থাকে, তাহলে 4 পাপ দিলে 2 পাপ করে সকালে, 2 পাপ করে রাতে বেলা আমরা সন্ধ্যাবেলা দিতে পারি। তাহলে আমাদের এটা তো যেহেতু এটা অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, ইট উইল টেক কন্ট্রোল ওভার দি অ্যাজমা। এটা মোটামুটি অ্যাজমাতে কন্ট্রোল নিয়ে আসে। কিন্তু এতে যদি কন্ট্রোল না হয় তখন আমরা কি করি? এতে যদি কন্ট্রোল না হয় তখন আমরা কি করতে পারি? আমরা লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট দিতে পারি। লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট কি দিতে পারে? পেশেন্টে আমরা সালবুটামলের বদলে দিতে পারি ফরমোটেরল দিতে পারি। হ্যাঁ, ফরমোটেরল আমরা দিতে পারি। ফরমোটেরল সাধারণত একা দেওয়া হয় না, ফরমোটেরল অলওয়েজ গিভেন ইন কম্বিনেশন উইথ গ্লুকোকর্টিকয়েড। কারণ ফরমোটেরল যদি একা দেই, there is a chance of life threatening asthma and death. বলা হয় যে ফরমোটেরল একা দিলে there is a chance of life threatening asthma and death. That's why formoterol always in combination with glucocorticoid. সাধারণত ফরমোটেরলের সাথে আমরা কি কম্বিনেশন থাকে? ফ্লুটিকাসন। হ্যাঁ, ফ্লুটিকাসন ফরমোটেরল কম্বিনেশন আমরা দিতে পারি দিনে 2 চাপ করে 2 বার। হ্যাঁ, 25 আর 250, এটা আমরা দিতে পারি। অথবা আমরা কি দিতে পারি? পেশেন্টের এত যদি কাজ না হয় তখন আমরা গ্লুকোকর্টিকয়েড ডোজ বাড়ানো, গ্লুকোকর্টিকয়েডের সাথে ডোজ বাড়াবো, তার সাথে আমরা কি দিতে পারি? অন্যান্য ফোর্থ ড্রাগ আমরা অ্যাড করতে পারি। যেমন পেশেন্টের লিউকোট্রাইন ইনহিবিটর দিতে পারি। লিউকোট্রাইন ইনহিবিটর কি আছে? মন্টিলুকাস্ট আছে। একসময় যে একটা ড্রাগ ছিল জাফিলুকাস্ট, সেটা ইউজ হয় না, এখন মন্টিলুকাস্ট ইউজ হয়। মন্টিলুকাস্টটা দেওয়া যেতে পারে। যাদের এই লেভেলে কন্ট্রোল হচ্ছে মন্টিলুকাস্ট দিতে পারে, থিওফালিন দিতে পারি। হ্যাঁ, এই ড্রাগগুলো আমরা কমনলি দিতে পারি। মন্টিলুকাস্ট, থিওফালিন এগুলো আমরা দিতে পারি। অনেক সময় আমরা কারো যদি নেজাল সিমটমস থাকে, কারণ অনেক সময় আমরা বলছি তোমাদের সাইনোসাইটিস, রাইনাইটিস, নেজাল পলিপ থাকে, তাদের নেজাল সিমটম থাকলে তাদেরকে এই সমস্ত পেশেন্ট কিন্তু আমরা নেজাল মানে গ্লুকোকর্টিকয়েড স্প্রে দিতে পারি। নেজাল গ্লুকোকর্টিকয়েড স্প্রে দিতে পারি। হ্যাঁ, তাতে করে হচ্ছে কি নেজাল ডিজিজ কন্ট্রোল হয়ে যায়। তার পরবর্তী এত যদি কাজ না হয় তখন আমরা কি হচ্ছে কন্টিনিউয়াস বা ফ্রিকোয়েন্ট হয়তো গ্লুকোকর্টিকয়েড দেওয়া লাগতে পারে। আমরা এখানে এই সেক্ষেত্রে সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েড কখন দেয়? যখন এই লেভেলের পরে যে পেশেন্টের যদি ঠিকমতো কন্ট্রোল না হয়, তখন পেশেন্টকে আমরা মানে রিপিটেড ডোজ অফ সিস্টেমিক অরাল গ্লুকোকর্টিকয়েড যেমন প্রেডনিসোলোন দিতে পারি আমরা 30 মিলিগ্রাম পার ডে ফর 10 days ইনিশিয়াল ট্রায়াল দিয়ে দেখতে পারি। হ্যাঁ, পরবর্তীতে এটা আমরা হয়তো ডোজ টাইট্রেট করে অনেক সময় কন্টিনিউ দেওয়া তো, কিন্তু কন্টিনিউ দিলে there are সাইড এফেক্ট অর অ্যাডভার্স ইফেক্ট অফ গ্লুকোকর্টিকয়েড, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তাইলে আমরা এটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম যে একটা অ্যাজমা পেশেন্টের কিভাবে তার অ্যাজমা আমরা ম্যানেজ করব, কি কি তাকে দিব, তাকে কি কি কাউন্সিলিং করব, কি তাকে ওষুধ দিব, সেগুলো আমরা আলোচনা করলাম। এক্সারবেশন হলে কি হয়? হোয়াট ইজ দ্য এক্সারবেশন? এক্সারবেশন তুমি কেমনে বুঝবে? একটা পেশেন্ট হঠাৎ করে এক্সারবেশন বলে কেন বুঝবা? বোঝা যাবে যে পেশেন্টের যে ওষুধগুলো চলতেছিল, ওষুধগুলো মানে এক্সিস্টিং মেডিকেশনস আর inadequate to control asthma, and there is increasing need of asthma medications. Number 1. Number 2 point, this patient have poor in the PF diary. Poor performance in the PF diary. তার PF diary-তে poor performance হতে পারে, এটা গেল একটা। Patient have symptoms in the early morning. Normally যখন কন্ট্রোল থাকে, early morning symptoms থাকে না। Patient have symptoms in the early morning which may present up to midday. ওদের দিনের দুপুর পর্যন্ত সেই মানে সকালে সিমটমসটা পারসিস্ট করতে পারে। Patient have night time symptoms. Patient have night time symptoms থাকতে পারে। Patient have limitations of activity. এগুলো তো আমরা আগে আলোচনা করছি। হ্যাঁ, তাহলে এগুলা সাধারণত পেশেন্টের কমনলি থাকে। তো যখন পেশেন্টের এগুলা থাকে তখন আমাদের রেস্কিউ থেরাপি কোশ্চেন চলে আসে। রেস্কিউ থেরাপি কোশ্চেন চলে আসে। ঠিক আছে? এখানে বলা আছে যে আমরা কখন পেশেন্টের
যদি পেশেন্টের মাইল্ড ও মডারেট এক্সারবেশন হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা ইনহেল গ্লুকোকর্টিকয়েড ডোজ আমরা ডাবল করতে পারি, তার সাথে আমরা পেশেন্টকে শর্ট কোর্স রেস্কিউ গ্লুকোকর্ড প্রেডিসোলন দিতে পারি 30 to 60 মিলিগ্রাম দিতে পারি ফর 10 to 14 ডেজ। আস্তে আস্তে আমরা 10 থেকে 14 দিন দিতে পারি, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে অন্য মানে ইন্ডিকেশন, আরিফ আরিফ লুৎফরের কথা বলতে নিষেধ করো, আমার ডিস্টার্ব হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পেশেন্টের রেস্কিউ থেরাপি কখন দিতে পারে, যখন পেশেন্ট বলছে যে সিমটম প্রগ্রেসিভলি ওয়ার্সেনিং ডে বাই ডে, যেগুলো তোমাদের আগে বললাম, পিএফ লেস দেন 60% অফ পার্সোনাল বেস্ট, onset of worsening of sleep disturbance, persistent morning symptoms, progressive diminishing the রেসপন্স, যে কথা তোমাদের আগে বলছি, তাদের ক্ষেত্রে সাধারণত আমাদের হাসপাতালে ভর্তি করা লাগে। একুট রিল্যাক্সেশন তখন ম্যানেজমেন্ট দেওয়া লাগে। একুট রিল্যাক্সেশন ম্যানেজমেন্টের সাধারণত আমরা কি করে পেশেন্ট হাসপাতালে ভর্তি করি, হ্যাঁ, তারপরে পেশেন্টকে আমরা নেবুলাইজ করি, ফ্রিকোয়েন্টলি নেবুলাইজ করি, ইনজেক্টেবল স্টেরয়েড দেই, ওরাল স্টেরয়েড দেই, হ্যাঁ। তারপরে পেশেন্টের যদি মানে রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করে তাহলে আমরা পেশেন্টকে অক্সিজেন দিই, হ্যাঁ, হাই হাই কনসেন্ট্রেশনে অক্সিজেন দিতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে তার চিকিৎসা, এই হচ্ছে তার চিকিৎসা করে আমরা করতে পারি, ঠিক আছে। তো এগুলো মোটামুটি তোমাদের একটা রাফলি ধারণা দিলাম, কিন্তু তোমরা কিন্তু টু দি পয়েন্টে যে জিনিসগুলো পড়তে হবে তোমাদেরকে, যে একটা হচ্ছে যেমন একটা ইমিডিয়েট অ্যাসেসমেন্ট, একটা সিভিয়ার অ্যাজমা পেশেন্ট যখন তোমার কাছে আসবে ইমিডিয়েটলি কি কি তোমরা অ্যাসেস করবা, কি কি জিনিস তোমরা দেখবা, সেগুলো তোমাদের জানতে হবে। যেমন আমরা পিএফ ডায়েরিটা তার দেখে নেবো, পিজিটা আছে কিনা, তার হার্ট রেট দেখবো, ব্লাড প্রেশার দেখবো, রেসপিরেটরি রেট দেখবো, তার স্যাচুরেশন দেখবো, হ্যাঁ, অর্থাৎ পালস অক্সিমিটার আমরা স্যাচুরেশনটা দেখবো, তাকে অস্কালটেট করবো, অস্কালটেট করে দেখবো তার কোনো মানে মানে ব্রিদিং সাউন্ড, ব্রেথ সাউন্ড আছে কি নাই। যদি ব্রেথ সাউন্ড না থাকলে তো হচ্ছে নিয়ার ফ্যাটাল অ্যাজমা। হ্যাঁ, এখানে তোমরা দেখো তারা আবার ক্লাসিফাই করছে একুট সিভিয়ার অ্যাজমা, লেফট সিটিং অ্যাজমা, নিয়ার ফ্যাটাল অ্যাজমা। এনে বলা হয়েছে একুট সিভিয়ার অ্যাজমা বলা হয়েছে যে একজন মানুষের যে পিইএফ অথবা এফইভি1 তাদের পার্সোনাল যে বেস্ট, যেটাকে আমরা 10% ধরি, সেটা 10% যদি তার প্রেডিক্টেড যদি কমে যদি 30 to 50% হয় তাহলে বুঝবো দেখা অ্যাকচুয়ালি হচ্ছে একিউট অ্যাজমা। তারপরে হার্ট রেট যদি অনেক বেড়ে যায়, আমরা জানি যে যখন পেশেন্টের একিউট অ্যাজমা হয় পেশেন্টের হার্ট রেট বেড়ে যায়, যেহেতু পেশেন্টে কি হয়, পেশেন্টের শ্বাসকষ্ট হয়, সেজন্য পেশেন্টের অক্সিজেনেশন কম হয়, রেসপিরেটরি রেট বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, রেসপিরেটরি রেট 25% ব্রিথ পার মিনিটে বেশি। পেশেন্ট ইজ আনএবল টু কমপ্লিট এ সেন্টেন্স, পেশেন্ট যদি কথা বলতে গেলে পেশেন্ট 2-3 শ্বাসে একটা কথা উত্তর দিবে, হ্যাঁ, অর্থাৎ এক শ্বাসে সে এক কথা উত্তর দিতে পারবে না, 2-3 শ্বাসে এক কথা, একটা শ্বাসের একটা কথা সে উত্তর দিবে। আর লাইফ থ্রেটেনিং অ্যাজমা যেটা তোমাদের বললাম, যখন হচ্ছে তার পিএফ যদি 33% এর নিচেও নেমে যায়, এটা গেল একটা, সেই ক্ষেত্রে তার মানে ওই স্যাচুরেশন 92% এর নিচে, স্যাচুরেশনটা তোমরা এখন করোনার কারণে অনেকে জানতে পারছো ডেফিনেটলি, সেটা আর কি, হ্যাঁ। তার হচ্ছে গিয়ে পিএ কার্বন ডাইঅক্সাইড, ব্লাডে কার্বন ডাইঅক্সাইড ফল করতে পারে, সাইলেন্ট চেস্ট থাকতে পারে, সাইনোসিস, ব্রাডিকার্ডিয়া, হাইপোটেনশন, এই যে বললাম পালস, ব্লাড প্রেশার, এগুলো তোমার চেক করা লাগবে। যখন পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে তখন হচ্ছে গিয়ে টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর, অর্থাৎ পেশেন্টের ভেন্টিলেটর ফেলিউর বেড়ে, তো এই সমস্ত পেশেন্টকে আমাদের কি করতে হবে, ভেন্টিলেটরতে ম্যানেজ করা লাগে। ঠিক আছে, তোমাদের ক্লাস প্রায় শেষ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, বিশেষ রিগার্ডিং আজকের এই ক্লাস সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ স্যার, মানে ওরালি গ্লুকোকর্টিকয়েড আমরা কতদিনের জন্য দেওয়া যায় আর কি? ইউজুয়ালি পেশেন্ট আমরা রেস্কিউ থেরাপি হিসেবে আমরা গ্লুকোকর্টিকয়েড 10 থেকে 14 দিন দেই। ইউজুয়ালি 30 মিলিগ্রাম দিতে পারি, 30 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ ইন দি মর্নিং আফটার টেকিং মিল। এগুলোতে খালি পেটে দেওয়া যায় না, সিঙ্গেল ডোজ দিতে হয়, কখনোই সন্ধ্যায় দেওয়া যায় না। সন্ধ্যা দিলে দ্যার ইজ চান্স অফ এইচপিএ সাপ্রেশন, অর্থাৎ হাইপোথ্যালামিক পিটুইটারি, তারপরে অ্যাড্রিনাল সাপ্রেশন। সেজন্য প্রেডিসোলন অলওয়েজ দিতে হয় ইন দি মর্নিং ইন এ সিঙ্গেল ডোজ আফটার টেকিং মিল। আমি দিতে হয় 10 থেকে 14 দিন, 10 থেকে 14 দিন দিলে সাধারণত তার টেপার করা লাগে না। ঠিক আছে, এটা হচ্ছে কি একদম যখন পেশেন্টের বললাম যে একদম রেস্কিউ থেরাপি বললাম, ওই যে পেশেন্টের সিমটম যদি পারসিস্ট করে, দিনের বেলা রাত্রেবেলা যদি শ্বাসকষ্ট হয়, কোনো কাজ করতে না পারে, বারে ইনহেলার নিতে হচ্ছে, এই সমস্ত কন্ডিশন গুলোতে পেশেন্ট দেওয়া। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো।
আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যাঁ, ইব্রাহিম 170 নম্বর। ইব্রাহিম, ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি লাইনে আছো নাকি নাই? ইব্রাহিম, মুস্তফা 66, রোল 66, জি মুস্তফা, স্যার। জি স্যার। মুস্তফা। জি স্যার। তোমার নাম কি? তোমার নাম কি বলো, নাম বলো। যে বললা রোল 66 কে? রোল 66 কে? রোল 66 আনিকা, আনিকা। জি স্যার। আচ্ছা আনিকা, তোমাকে আমি একটা কোশ্চেন করি, বলো তো এআরও হাইপার রিঅ্যাক্টিভিটিটা কি বলো তো একটু। তোমাদের এই টার্মটা আমি যে বেশ কয়েকবার ইউজ করছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তুমি কিছু বুঝছো? হোয়াট ইজ এআরও হাইপার রিঅ্যাক্টিভিটি? আমাকে একটু বলতে পারবা? বলো। ক্যান ইউ এক্সপ্লেন? তুমি জাস্ট মুখে বাংলাতে এক্সপ্লেন করলে আমি বুঝতে পারবো। তুমি তো বলো হোয়াট ইজ এআরও হাইপার রিঅ্যাক্টিভিটি। ক্যান ইউ এক্সপ্লেন এআরও হাইপার রিঅ্যাক্টিভিটি? বলো। হ্যাঁ, আচ্ছা আনিকা, তুমি তাহলে আরেকটা, আমি তোমাকে তোমাকে আরেকটা কোশ্চেন করি, সেটা বলো। একটা সিভিয়ার একট অ্যাজমা একটা পেশেন্ট যদি আছে, তুমি কি কি ইনিশিয়ালি কি কি জিনিস দেখবা এক্সামিনেশনে? ফিজিক্যালি কি কি জিনিস এক্সামিন করবা? বলো, এই মাত্র তোমাকে 2 মিনিট আগে বলছি, এটা বলো দেখি তো। একটা সিভিয়ার একট অ্যাজমা পেশেন্ট যদি তোমার কাছে আসে হঠাৎ করে, তোমরা তো এই তো কদিন পরে পাস করে তারপর তোমরা ইন্টারনেটে জয়েন করবে, তখনই তোমাদের কাছে এই পেশেন্ট গুলো আসবে। ঠিক আছে? হাউ ক্যান ইউ হোয়াট ফিজিক্যাল এক্সামিনেশন ডু ইউ উইল ডু? কি কি তুমি পরীক্ষা তুমি করবা বলো তো দেখি। এইমাত্র তোমাকে তো বলছি আমি। আনিকা, তুমি ক্লাসে ছিলা নাকি ছিল না বলো। আনিকা, তো উত্তর দিচ্ছ না কেন? না পারলে না বলো, নাই পারি না বলো, বলো পারি না, পারতেছি না, উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাদের তো আর কতটুকু বুঝতে পারছি, কিছু বুঝতে পারি নাই কিন্তু। ঠিক আছে, ক্লাস শেষ। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম।